Assalamu alaikum, dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. And a very welcome to our RA educational channel. Today I would like to talk about simple, complex, and compound sentence. So in this video you will learn appropriately how to make simple, complex, and compound sentences. So কথা না বাড়িয়ে মেইন টপিক নিয়ে আলোচনা করি। আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে একটি ভিডিও করেছিলাম এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচারগুলো নিয়ে। যদি আপনারা সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের ক্লাসটি অনেক বেশি উপকৃত হবে। আমরা জানি সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, সেগুলো অনুসরণ করে আমরা এগুলো করতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আচ্ছা, যদি সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয় তাহলে যদি টু থাকে, টি ও টু, বা ইন অর্ডার টু থাকে, টু বা ইন অর্ডার টু যদি থাকে, ইন অর্ডার টু, ইন অর্ডার টু থাকে তাহলে কমপ্লেক্সের সময় সো দ্যাট হবে। সিম্পলের সময় এটা সিম্পলের ক্ষেত্রে, সিম্পলে যদি টু বা ইন অর্ডার টু থাকে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে হবে সো দ্যাট, কমপ্লেক্সের ক্ষেত্রে হবে সো দ্যাট, এবং কম্পাউন্ডে হবে এন্ড, এবং কম্পাউন্ডে হবে এন্ড। দিস ইজ দ্য স্ট্রাকচার। টু এবং ইন অর্ডার টু যদি থাকে তাহলে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব এই স্ট্রাকচারটি এটি। আচ্ছা, আমি একটি সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটি হচ্ছে স্ট্রাকচার। টু বা ইন অর্ডার টু থাকে যদি, কি নেওয়া যায়, ধরেন she started hard to pass the exam. She studied hard to pass the exam. এখানে আমরা জানি এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, রাইট? আমরা জানি সিম্পলে টু বা ইন অর্ডার টু থাকবে। হি স্টাডিড হার্ড টু পাস দ্য এক্সাম, মানে সে কঠোর পড়াশোনা করেছে বা পরিশ্রম করেছে পরীক্ষায় পাশ করার জন্য। এখানে টু রয়েছে, তা এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, রাইট? এখন এটাকে কিভাবে কমপ্লেক্স করব? উই নো দ্যাট if we get to or in order to do complex sentence we have to use, instead of using to we will have to use so that, right? আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব তখন যদি টু বা ইন অর্ডার টু থাকে তাহলে কমপ্লেক্সের সময় সো দ্যাট ইউজ করব। যেখানে টু বা ইন অর্ডার টু থাকবে সেখানে গিয়ে কমপ্লেক্সের সময় সো দ্যাট ইউজ করব। আচ্ছা, এটাকে কমপ্লেক্স করি তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। She studied, wait,
she studied hard, আমরা যেখানে এইগুলো পাবো সেখানে গিয়ে চেঞ্জ করব। ওকে, তাহলে এখানে টু রয়েছে, টু সময় টু যদি পাই তাহলে কমপ্লেক্সের সময় কি করব? as you can see, so that use করব। she studied hard so that so that so that so that আমরা আরেকটি জিনিস আমরা খুবই জানা উচিত, কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সময় কমপ্লেক্সের ক্ষেত্রে সাবজেক্ট হবে দুইটি এবং কম্পাউন্ডের সময় সাবজেক্ট হবে একটি। she studied hard so that she, এখানে সাবজেক্ট she রয়েছে তাই she নিব। she can, একটি জিনিস আপনাদেরকে জানা অবশ্যই প্রয়োজন। এখানে আমরা ধরতে হবে কোন টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি। যদি এটি প্রেজেন্টে থাকে তাহলে সো দ্যাট এর পরে সাবজেক্ট যেটি নিব এর পরে ক্যান ব্যবহৃত করতে হবে। আর যদি এখানে টেন্স, এই সেন্টেন্সের টেন্স যদি পাস্টে থাকে তাহলে আমরা ক্যানের পরিবর্তে ক্যানের পাস্ট ফর্ম কুড নিতে হবে। she studied hard, she studied, এই স্টাডিড এটি কোন টেন্স? এটি ভার্বের 2 নম্বর ফর্ম, রাইট? দ্যাট মিন্স এটি হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট টেন্স যদি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা দেখতে হবে যে এই সেন্টেন্সে টু যদি ব্যবহৃত থাকে তাহলে দেখতে হবে যে এই টু এর পর যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্স দ্বারা কোনো যেই কাজ বোঝাক না কেন এই কাজটি উক্ত ব্যক্তির পক্ষে সম্ভবপর কি না। যদি সম্ভব হয় তাহলে সো দ্যাট এরপর সাবজেক্ট নিয়ে প্রেজেন্টে হলে ক্যান এবং পাস্টে হলে কুড ব্যবহৃত করতে হবে। যেহেতু এখানে এই সেন্টেন্সটি এই স্টাডিড দ্বারা আমরা বুঝতে পারছি এটি পাস্ট টেন্স, তাই আমরা সো দ্যাট টু থাকার কারণে এখানে সো দ্যাট নিয়েছি। সো দ্যাট এরপর একটি সাবজেক্ট নিতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট নিতে হবে কয়টি? দুইটি। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট নিতে হবে দুইটি, রাইট? এবং কম্পাউন্ডে একটি। এখন আমরা সো দ্যাট এরপর সাবজেক্ট নিয়েছি she। এখন যদি আমরা পুরো সেন্টেন্সটি পড়ি তাহলে বুঝতে পারবো এটা মূলত কি বলা হয়েছে, কাজটি সম্ভবপর কি না। she studied hard to pass the exam, সে কঠোর পরিশ্রম করেছে বা পড়াশোনা করেছে, কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে যাতে সে কি করতে পারে, পাস করতে পারে। তাহলে কাজটি সম্ভবপর বোঝাচ্ছে, তাই এখানে প্রেজেন্ট হলে ক্যান হবে, আবার পাস্টে হলে কুড হবে। যেহেতু এটি পাস্ট টেন্সে রয়েছে তাহলে সাবজেক্টের পর আমরা এই সো দ্যাট নিয়েছি, তারপর যে সাবজেক্ট নিয়েছি সেটির পর কুড নিতে হবে। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই she studied hard so that she could, 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 ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। যদি প্রেজেন্টে হতো এই সেন্টেন্সটি তাহলে আমরা ক্যান নিতাম, যেহেতু পাস্টে তাই কুড নিয়েছি। she could এরপর যে অংশ রয়েছে she could pass the exam, pass the exam। she studied hard so that she could pass the exam, সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে। আমাদের এটি মাইন্ডে রাখতে হবে যে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি বা কমপ্লেক্স থেকে সিম্পল করি বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করি, আমরা যেন অর্থটা চেঞ্জ না করি। অর্থ আমাদের সেম রাখতে হবে, জাস্ট স্ট্রাকচারগুলো আমরা চেঞ্জ করতে পারি। কম্পাউন্ড,
she studied hard to pass the exam. ওকে, এখন আমরা জানি এই টু যদি থাকে তাহলে এটি কমপ্লেক্সের সময় সো দ্যাট ব্যবহার করতে হয় এবং কম্পাউন্ডের ক্ষেত্রে কি ব্যবহার করব? এন্ড ব্যবহার করব। কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড ব্যবহার করব। তাহলে আমরা নিব she। আমরা জানি কম্পাউন্ডের সাবজেক্ট কয়টি? একটি। she কি studied hard। এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এই স্ট্রাকচারে টু হলে কম্পাউন্ডে এন্ড ব্যবহার করব। তাহলে এন্ড ব্যবহার করব। she studied hard and মানে সো দ্যাট হলে কি কম্পাউন্ডের সময় এন্ড ব্যবহার করব। মূলত এই টু স্ট্রাকচার যদি থাকে, এই স্ট্রাকচার থাকলে কম্পাউন্ডের সময় এন্ড ব্যবহার করব। আর বাকি অংশটুকু যেরকম আছে সেরকম লিখব। she studied hard and এখানে সাবজেক্ট একটি নিতে হবে কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে পাস দ্য এক্সাম। she studied hard pass the exam. I hope that now you have understood somewhat about simple, complex and compound sentence according to this structure. আশা করি এই স্ট্রাকচার অনুসারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আর পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এইরকম স্ট্রাকচারের উপর অনেকগুলো এসে থাকে, বিশেষ করে যারা এসএসসি শিক্ষার্থী রয়েছেন। আই থিঙ্ক তাদের ক্ষেত্রে ক্লাসটি অনেক বেশি উপকৃত হবে। কম্পাউন্ড she studied hard and passed the exam. she studied hard and passed the exam মানে সে কঠোর পড়াশোনা করেছে এবং পরীক্ষায় পাস করেছে। তার মানে যে অর্থটা রয়েছিল এই সেন্টেন্সে একই অর্থ রয়েছে। জাস্ট what have I done? I have just changed the structure of this sentence, right? Okay, এখন আমরা আরো একটি স্ট্রাকচার দেখব। এখন যদি সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকে তাহলে কমপ্লেক্সে সেম সো ডট ডট দ্যাট হবে। সো ডট ডট দ্যাট এবং কম্পাউন্ডে কম্পাউন্ডের সময় বেরি ডট ডট এন্ড। এগুলো নিয়ে আমি এই স্ট্রাকচারগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও করেছি। যদি কনফিউশন থাকে তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে ভেরি ডট ডট এন্ড জায়গা হয়নি, তাই একটু ছোটো করে লিখে দিয়েছি, কষ্ট করে বুঝে নেবেন প্লিজ। এটা দিয়ে সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সিম্পল টু ডট ডট টু কমপ্লেক্স। সো কমপ্লেক্সের ক্ষেত্রে যদি সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু এরকম থাকে এবং থাকে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে সো ডট ডট দ্যাট এবং কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি ডট ডট এন্ড। এই ডট ডট যে এটির মাঝখানে সেন্টেন্স লিখে পুরাতে হবে। একটি সেন্টেন্স লিখছি, দ্য রোড road is too narrow
নেরো মানে সরু, ছোটো আর কি। নেরো টু ক্রস ইয়ার। দ্য রোড ইজ টু নেরো টু ক্রস। রাস্তাটি পার হওয়ার জন্য খুবই সরু। এটিকে কমপ্লেক্স করব। আমরা জানি যদি এই স্ট্রাকচার থাকে তাহলে টু টু এখানে কমপ্লেক্সের সময় কি চেঞ্জ হয়ে কি হবে, সো রাইট। ওকে, তাহলে লিখি এটা, দ্য রোড ইজ, এখন টি ডাবল টু রয়েছে, এখানে কি ব্যবহৃত করতে হবে, সো রাইট। সো ডট ডট ডেট ব্যবহৃত করতে হবে, ইজ এখানে সো ব্যবহার করব। সো এটি এই ডট ডট এর জায়গায় এটি ব্যবহার করব। সো ন্যারো, এরপর কি ব্যবহার করব, আমরা জানি ডেট ব্যবহার করব, এবং আমরা জানি টু হলেও ডেট ব্যবহার করতে হয়। সো দ্যাট আর কি। সো ডট ডটের জায়গায় এটি ব্যবহার করেছি, এবং এরপর যে ডেট, এই ডেট ব্যবহার করব। ডেট এটির জন্য এটি আর কি, ডেট দ্য রোড ইজ সো ন্যারো দ্যাট, রাস্তাটি খুবই সরু যে কি, টু ক্রস মানে দ্য রোড ইজ টু ন্যারো টু ক্রস, রাস্তাটি খুবই সরু, পার হওয়ার জন্য রাস্তাটি খুবই সরু। তার মানে কি, পার হওয়া সম্ভব কি সম্ভবপর নয়, সম্ভব কি সম্ভব না, কাজটি সম্ভব কি সম্ভব না। এখানে এই সেন্টেন্স দ্বারা বোঝাচ্ছে ওই কাজটি সম্ভব কি নয়, রাইট। তাই আমরা জানি সম্ভব, আমি আগের সেন্টেন্সে বুঝিয়েছিলাম, যদি সম্ভবপর না হয় তাহলে কি ব্যবহার করতে হবে, টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড ব্যবহার করার পর লাস্টে শেষে নট যুক্ত করতে হবে। যদি সম্ভবপর হয় ক্যান, আর সম্ভবপর না হয় ক্যানের সঙ্গে নট ব্যবহার করতে হবে। দ্য রোড ইজ সো ন্যারো দ্যাট, আর কমপ্লেক্স সেন্টেন্সে দ্যাট, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট দুইটি, এখানে দ্য রোড এরপর যদি এটাকে সাবজেক্ট ধরি, দ্য রোড ইজ সো ন্যারো দ্যাট, এরপর সাবজেক্ট ব্যবহৃত করতে হবে। এখানে তো সাবজেক্ট ডিরেক্টলি কোনোটি দেয়নি, বাট আমরা এখানে সাবজেক্ট লুকায়িতভাবে রয়েছে, আমরা সেটাকে ফাইন্ড আউট করতে হবে, বের করতে হবে। দ্য রোড ইজ সো ন্যারো দ্যাট, রাস্তাটি খুবই সরু যে কি আমরা পার হতে পারি না, এটাই তো বুঝাচ্ছে, তার মানে আমাদের কথা বুঝাচ্ছে। দ্যাট মিনস আমরা মানে কি, উই। এভাবে থাকলে আপনারা বুঝে সাবজেক্টগুলো লিখতে হবে। দ্য রোড ইজ সো ন্যারো দ্যাট উই, এটি কোন টেন্সে রয়েছে এটা ধরতে হবে। দ্য রোড ইজ সো ন্যারো টু ক্রস, এটা মূলত প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে প্রেজেন্টে হলে কি হবে, ক্যান। দ্যাট উই ক্যান নট, that we cannot cross it দিতে পারেন, that we cannot cross it. The road is so narrow that we cannot cross it. রাস্তাটি খুবই সরু, খুবই ছোট, যাতে আমরা এটা দিয়ে পার হতে পারি না, এটাই মূলত। এখন কম্পাউন্ড সেন্টেন্সটি দেখব।
কম্পাউন্ডের সময় যদি টু থাকে, মানে কি হয়েছিল, সো রিপোর্ট দ্যাট, যদি টু থাকে তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে ভেরি ডট ডট এন্ড ব্যবহৃত করতে হবে। তাহলে এটিকে কম্পাউন্ড করি, তাহলে লিখি দ্য রোড ইজ কি টু ন্যারো, রাইট? দ্য রোড ইজ টু থাকলে বা সো এগুলো থাকলে তা কম্পাউন্ডের সময় চেঞ্জ হয়ে কি হবে, কম্পাউন্ডের সময় কম্পাউন্ডের স্ট্রাকচারই ফলো করতে হবে। ভেরি ব্যবহার করব, তারপর ডট ডট দিয়ে এন্ড দিব। দ্য রোড ইজ সো বা টু, এটা চেঞ্জ হয়ে কি হবে, ভেরি। ভেরি ডট ডটের জায়গা কি হবে, ভেরি ন্যারো, এটি হবে ভেরি ন্যারো এরপর কি ডট ডটের জায়গা ফিল আপ করেছি, এখন কি হবে, এন্ড। উই সাবজেক্ট হিসেবে উই নিব, উই ক্যান নট, এখানে and we cannot মানে দ্য রোড ইজ ভেরি ন্যারো, রাস্তাটি খুবই সরু, অ্যান্ড উই ক্যান নট ক্রস ইট, আমরা এটা খুবই সরু এবং আমরা সরু থাকার কারণেই তো আমরা পারি না রাস্তাটি পার হতে, এটাই বোঝাচ্ছে। তাই উই ক্যান নট ক্রস ইট। আশা করি বুঝতে পেরেছেন, সমস্যা থাকলে কমেন্টে জানাবেন প্লিজ। এখন নেক্সট স্ট্রাকচারটি দেখে আসি। যদি সিম্পলে ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে, ডেসপাইট অথবা ইনস্পাইট অফ থাকে, যদি সিম্পলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্সের সময় দল হবে। কমপ্লেক্সের সময় দ অথবা অলদ হবে, অলদ। এবং কম্পাউন্ডের ক্ষেত্রে বাট হবে। কম্পাউন্ডের সময় কম্পাউন্ডে কি হবে, এখানে জায়গা নেই তাই নিচে লিখে দিচ্ছি, কম্পাউন্ডের সময় বাট হবে, কম্পাউন্ডের সময় বাট হবে। এখন একটি সেন্টেন্স লিখে বোঝাচ্ছি। Despite the কি বলা যায়, rain, despite the rain,
এগুলোর বাংলা কি আমি গত ভিডিওতে প্রতিটি স্ট্রাকচারে লিখে দিয়েছি, আপনারা যদি না জানেন তাহলে জেনে নিন। ডেসপাইট বা ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও বা তা সত্ত্বেও। ডেসপাইট দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও, রেইন they continue the match. Despite the rain, they continued the match. বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ম্যাচটি চলমান করেছিল, ম্যাচটি চালিয়েছিল। মানে খেলার ম্যাচটি বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা চালিয়েছিল। Despite the rain, they continued the match. এখন কমপ্লেক্স যদি করতে চাই, ও সরি, এটাতে তো আমি সিম্পল লিখিনি, এটি সিম্পল সেন্টেন্স। এখন কমপ্লেক্স করব এটাকে। ডেসপাইট বা ইনস্পাইট অফ যদি থাকে তাহলে কি ব্যবহার করব? দ ব্যবহার করব, রাইট? দ অথবা অল দ, যে কোনো একটি। কমপ্লেক্সের সময় এখানে যেখানে ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকবে সে এখান থেকে গিয়ে চেঞ্জ করতে হবে। তাহলে কি চেঞ্জ করব? ডেসপাইট বা ইনস্পাইট অফ হলে দ। একটা মিনিট, আমি যদি এখানে ডেসপাইট লিখে বুঝিয়েছি ইনস্পাইট অফ দিই তাহলে আরও একটু ক্লিয়ার হবে। এটা ডেসপাইট দিয়ে সেন্টেন্স, এভাবে এটাকে আমি ইনস্পাইট দিয়ে লিখতেছি। ইনস্পাইট অফ দ্য, ইনস্পাইট অফ দ্য রেইন, মানে অনেক সময় ক্ষমা ব্যবহার করবেন, ক্ষমা ব্যবহৃত থাকবে সেন্টেন্সের ক্ষেত্রে, দেওয়া থাকবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। ইনস্পাইট অফ দ্য রেইন they continue the match. এটা লিখলাম অনেকে কনফিউশন ফিল করেন, এটা লিখতে কীভাবে সেন্টেন্স হবে, ডেসপাইট দিয়ে ইনস্পাইট দিয়ে দুটো কি সেম নাকি ভিন্ন রকম, তাই এর জন্য লেখা মূলত। দুটোই সিম্পল সেন্টেন্স। ডেসপাইট দ্য রেইন they continued the match, in spite of the rain they continued the match একই কথা। বৃষ্টি থাকা সত্ত্বেও তারা খেলাটি চালিয়েছিল, মূলত এটি হচ্ছে। এখন কমপ্লেক্স করব। Dear learners, I actually don't know this class is are you going to enjoy or not, but trust me, if you follow these rules definitely you will be able to learn something really different. কমপ্লেক্সের সময় কি করব? কমপ্লেক্স ডেসপাইট যদি থাকে তাহলে বা ইনস্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্সের সময় যেখানে এটি থাকবে ডেসপাইট বা ইনস্পাইট অফ, সেখানে গিয়ে দ অথবা অল দ ব্যবহার করব। দ অথবা অল দ। আচ্ছা, অল দ লিখি। অল দ PHOUGH, although it was raining, they আচ্ছা, মূলত ডেসপাইট বা ইনস্পাইট অফ যদি থাকে, এখানে ডেসপাইট বা ইনস্পাইট অফ রয়েছে, এর জন্যই মূলত দো অথবা অল দো আমরা ব্যবহার করেছি। এরপর ডেসপাইট দ্য রেইন, এখানে দ্য রেইন এই যে রয়েছে দ্য রেইন, এখানে
দ্য রেইন, তাই আমরা ই সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? এটি তো বস্তুবাচক বোঝাচ্ছে, তাই ইট নিতে পারি। তাহলে ডেসপাইট দ্য রেইন ইট, এরপর কিভাবে বুঝলাম ওয়াজ নিয়েছি? কারণ এখানে টেন্স কি, টেন্স দেই কন্টিনিউড, এখানে প্রেজেন্ট নয়, এটা হচ্ছে পাস্ট, এটি হচ্ছে পাস্ট টেন্স, তাই ওয়াজ নিয়েছি। ইট ওয়াজ, সেজন্য এখানে ইট সাবজেক্টের পর ইট হয়েছে। অলদো ইট ওয়াজ, আর আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ওয়াজ নেই তাহলে ওয়াজ আর এগুলোর পর কি হয়? আইএনজি হয় ভার্বের সাথে। তো ইট ওয়াজ ডেসপাইট দ্য রেইন দেই কন্টিনিউড দ্য ম্যাচ, কমপ্লেক্সের সময় অলদো লেখার পর ইট ওয়াজ, দ্য রেইন থাকার কারণে মূলত ইট ওয়াজ ব্যবহৃত করেছি। ইট ওয়াজ কি ছিল? রেইন, ওয়াজ যেহেতু তাই আইএনজি লাগিয়েছি। ইট ওয়াজ রেইনিং, এরপর দেই although it was raining they continued they continued the match. আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে কমপ্লেক্স হয়েছে। Although it was raining they continued the match, যদিও বৃষ্টি হচ্ছিল তারা খেলাটি চালিয়েছিল। এখন কম্পাউন্ড করব। কম্পাউন্ড ইট, কম্পাউন্ডের সময় যদি এটা থাকে ডেসপাইট বা ইনস্পাইট অফ থাকে বা কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকে, এটাকে কম্পাউন্ডের সময় কি করতে হবে? বাট ব্যবহার করতে হবে, রাইট? তাহলে সাবজেক্ট প্রথমে যদি নেই, এখানে এটা রয়েছে, এখানে প্রথমে এটা রয়েছে, চেঞ্জ করতে হবে, প্রথমে তো সাবজেক্ট নিতে হবে, রাইট? তাহলে কি নিতে পারি? ইট, ইট ওয়াজ রেইনিং, রাইট? ইট, এটাই নিচ্ছি, it was raining, it was raining, এখানে it was raining, এরপর কি ব্যবহার করব? বাট, রাইট? it was raining বাট, কমা রয়েছে, কমা দিব, বাট they, বাট কি কম্পাউন্ড, যেহেতু এটিকে কম্পাউন্ড করতেছি তাই মূলত বাট ব্যবহার করব। বাট they continued the match. আমরা একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা জানি কম্পাউন্ডের সময় ক্ষমা উঠে গিয়ে বাট ব্যবহৃত হয়, রাইট? ক্ষমা উঠে গিয়ে, এই ক্ষমা উঠে গিয়ে বাট ব্যবহার হয় কম্পাউন্ডের ক্ষেত্রে, কিন্তু বাটের আগে এবং পরে যদি সাবজেক্ট থাকে, আগে এবং পরে এখানে সাবজেক্ট নিয়েছি, তাই আমরা ক্ষমা ব্যবহার করতে হবে, এটি আপনাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ইট ওয়াজ রেইনিং বাট দে কন্টিনিউড দ্য ম্যাচ। বাটের আগে এবং পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ক্ষমা ব্যবহার করব, আদারওয়াইজ নট। So dear learners, I think this class is going to be somewhat long. If you watch this video, I think you have learned something really new and very effectively. And আজকের এই ভিডিওতে আপনারা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এই স্ট্রাকচারগুলো দিয়ে। আমি পরবর্তী ভিডিওতে আমি আরও স্ট্রাকচারগুলো নিয়ে কিভাবে সেন্টেন্স
সহকারে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হয় এইগুলো সম্পর্কে আমি আলোচনা করব। আমি ধারাবাহিকভাবেই এইগুলোর উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব, এবং আরও কিছু ব্যতিক্রম সিম্পল কমপ্লেক্স রয়েছে, এগুলো নিয়েও আমি আলোচনা করব। আজকের যে ক্লাসে যতটুকু দেখিয়েছি যে স্ট্রাকচারগুলো, এই স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স দিয়ে দেখিয়েছি, এগুলো প্র্যাকটিস করেন। আশা করি এই যদি সমস্যা থাকে তাহলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।